আজকে বেসিক্যালি খুব বেশি বিচার বিশ্লেষণ, অ্যানালিসিস এরকম তথাকথিত আ জিনিসগুলো করতে এই ভিডিওটা বানাচ্ছি না। বেসিক্যালি ওরকম অ্যানালিসিস করার মুডেও নেই এবং যেরকম খেলা হচ্ছে সেখানে বেসিক্যালি খুব একটা ডিপ অ্যানালিসিসের প্রয়োজনও হয় না। আমরা যারা সাধারণ ক্রিকেট প্রেমী আছি তারা মানে বর্তমান সময়ে এতটাই খুব বেশি আ সবকিছু বিচার বিশ্লেষণ করতে পারে, খালি চোখে দেখেই বুঝে ফেলতে পারে যে কোথায় গন্ডগোলটা আছে। আমাদেরকে খুব বেশি সেটা নিয়ে কথা না বললেও চলে। তবে ক্রিকেটের অনেক এরকম বিষয় থাকে যেগুলো আপনাকে অনেক সময় সংখ্যা দিয়ে, পরিসংখ্যান দিয়ে ডেফিনিটলি এবং অনেক সময় সিচুয়েশন দিয়েও বিচার বিশ্লেষণ করতে হয় এবং সেখান থেকেও ডেটা অ্যানালিসিসের মাধ্যমে অনেক উপাত্ত, তথ্য এগুলো বের হয়ে আসে যেগুলো কাজে লাগানো যায়। কিন্তু গত ২ দিনের দুটো ম্যাচ যথাক্রমে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো দেখার পরে আমার কেন যেন মনে হচ্ছে যে এই যে কনটেন্ট মেকিং, ক্রিকেট নিয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কনটেন্ট বানানো কিংবা গভীরভাবে যে আমরা শ্রমটা দেই, সময়টা খরচ করি প্রত্যেকটা জিনিসের পরিসংখ্যান যাচাই-বাছাই করতে, পরিসংখ্যান বের করতে, ইট ইজ ভেরি টাফ টু বি অনেস্ট। এবং সেখান থেকে অ্যানালিসিসের মতো একটা অবস্থায় গিয়ে সম্ভাব্য সেরা পারফরম্যান্স কিভাবে হতে পারে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা আমার কাছে মনে হচ্ছে এই সবগুলোই মোটামুটি বৃথা। আপনি যদি ক্রিকেটের একদমই কোর সমর্থক হন, অর্থাৎ বাংলাদেশ বাদেও অন্যান্য দেশের ক্রিকেটকে ফলো করেন, তাহলে আপনার এই কষ্টটা মোটামুটি একটা পয়সা উসুলের মতোই হবে, যেরকমটা আমি মনে করে এই ভিডিওগুলো বা কন্টেন্টগুলো বানিয়ে যাই। সো এত কথা বলছি কেন, আজকে বেসিক্যালি ইন্ট্রো এক্সট্রো দেওয়ারও মুড নেই খুব একটা। আহ, সেই মুডটা আমি বানিয়ে নিয়েছি বেসিক্যালি যখন আমি পাড়ার ক্রিকেট কিংবা মাঠে ঘাটে ক্রিকেট খেলতাম। একসময় রুফটপ ক্রিকেটও অনেক খেলেছি আমরা। সো সেরকমই একটা ম্যাচের কথা মনে পড়ে যাচ্ছে আজকের এই ভিডিও বানানোর সময় বা কন্টেন্ট বানানোর সময়। সেই জিনিসটা খুব সম্ভবত কোভিডের পরের বছরই হতে পারে, খুবই রিসেন্ট, এজন্য মনে পড়ছে বেশিরভাগ সময়ে। তখন আমরা মানে তখন আমাদেরও ক্রিকেট খেলাটা বা উপভোগের বিষয়টা এমন ছিল যে আমরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দেখে নিলামের প্রবর্তন করেছিলাম এবং সেই রুফটপ ক্রিকেট কিংবা মাঠের ক্রিকেটে নিলামের মাধ্যমে আমরা প্লেয়ার মানে কেনাবেচা করতাম কিংবা প্লেয়ার সিলেকশনটা করতাম। সো ওইরকমই একটা সিলেকশনের একটা পর্যায়ে আমি একটা দলের অধিনায়ক ছিলাম এবং আমার দলে আনফর্চুনেটলি সেটা আমার গাফলতির কারণেই হোক, খুব ভালো প্লেয়ার খুব বেশি পড়েনি, হাতে গোনা দুই একজন ছাড়া। সো সিচুয়েশনটা এমন হয়েছিল যে 6 এ সাইড ম্যাচ ছিল, অর্থাৎ প্রত্যেকটা দলে 6 জন করে প্লেয়ার, 6 ওভারের খেলা। সো এরকম একটা খেলায় প্রতিপক্ষ দল আই থিঙ্ক 6 ওভারে 80+ রান করে ফেলেছিল এবং টার্গেটটা খুবই ডিফিকাল্ট ছিল টু চেজ অন। সো সেখান থেকে যখন ব্যাটিংয়ে নামলাম, এক প্রান্তে আমি বেসিক্যালি 1 ডাউন বা 2 ডাউনে খেলতে পছন্দ করি। সো এরকম একটা সময়ে গিয়ে দেখা গেল যে দলের বাকি ব্যাটাররা আসছেন এবং যাচ্ছেন, এরকম একটা অবস্থা এবং লাস্ট ম্যান ব্যাটিং কিন্তু ছিল না ওই ম্যাচটা যতদূর মনে পড়ে। সো আমি অর্থাৎ মানে প্রথাগত বা রেগুলার ব্যাটার আউট হয়ে গেলে কিন্তু এই টার্গেটটা অ্যাচিভ করা একদমই অসম্ভব। সো 4 ওভার শেষেও তারপরেও এই যে টপ অর্ডার সব ব্যাটার চলে গিয়েছিল, আমি এক প্রান্তে দাঁড়িয়েই ছিলাম সেখানে এবং আই থিঙ্ক 3 বা 4 ওভার শেষে দলীয় সংগ্রহটা আই থিঙ্ক 30-35 এর চেয়ে বেশি কিন্তু হয়নি। 4 ওভার শেষে খুব সম্ভবত এরকমই ছিল। সো লাস্টের কয়েকটা ওভার, লাস্টের 3টা বা 2টা ওভার আমাকে প্রায় একা ব্যাটিং করতে হয়েছিল এবং হাতে ওই একটা উইকেট রেখে, অর্থাৎ মানে অপর প্রান্তে আরেকজন নন স্ট্রাইকিং এন্ডে খুব বেশি ব্যাটিং পারেন না এরকম একজনকে রেখে। সো মেসেজটা কিন্তু ক্লিয়ার ছিল যে আপনি আমাকে শুধুমাত্র সিঙ্গেলস বের করে দেবেন কিংবা অ্যাটলিস্ট ঠেকায় দিবেন কয়েকটা ওভার বা একটা দুটা বল, আউট হবেন না, বাকি কাজ আমি করতেছি। সো ওইরকম করে করেই শেষ পর্যন্ত ওই ম্যাচটা শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলাম এবং ওয়েট করছিলাম দলের, ওই প্রতিপক্ষ দলের একটু কম পারফর্ম করা বা আন্ডার পারফর্ম করা একজন বোলার যার উপর আমি চড়াও হতে পারবো। সো তার উপরেই চড়াও হয়েছিলাম। শেষ ওভারে আই থিঙ্ক 15টা রান দরকার ছিল এবং সেই ম্যাচটাও ক্যালকুলেশনের সাথে এক বল হাতে রেখে শেষ পর্যন্ত জয়টা বের করে এনেছিলাম। না, মাঠের মানে এরকম পাড়ার ক্রিকেট বা রুফটপ ক্রিকেটের সাথে ডেফিনেটলি জাতীয় দলের খেলা মেলানোর কোনো কথাই নেই। ইটস ইন্টারন্যাশনাল লেভেল, যেটার সাথে আমরা সাধারণত বা মাঝে মধ্যে ঘরোয়া ক্রিকেটকেও মিলাই না। কিন্তু এই এক্সাম্পলটা কেন নিয়ে আসলাম? সেই এক্সাম্পলটা নিয়ে আসলাম ওই যে মাইন্ড সেট আপ, ওই যে একটা বিশ্বাস কিংবা ওই যে একটা প্ল্যান, একটা পরিকল্পনা, যে পরিকল্পনায় আপনি যখন রান চেজ করতে যাবেন প্রতিপক্ষ দলের কোনো না কোনো পার্টিকুলার বোলারকে আপনাকে পিক করতে হবে,
আমি বলছি না যে প্রতিপক্ষ দলে এরকম বোলার হরহামেশাই অনেক থাকেন, বাট মানে থাকেনই এরকম বলতে হয় না, বা 4 জন বা 5 জন বোলারের মাঝখানে আপনি খুব বেশি বোলার পাবেন না যিনি কিনা খুব বেশি খারাপ করে ফেলেছেন। কিন্তু যিনি 3 ওভারে 20 রান দিয়ে একটা উইকেট নিয়েছে, তার পাশে যখন আপনি 3 ওভারে 23 বা 24 রান দিয়ে একটা বোলারের দেখবেন যে কোনো উইকেট নেই, আপনি কিন্তু প্ল্যানিং মাফিক সেই বোলারটাকেই পিক করবেন, টার্গেট করবেন চড়াও হতে বা আক্রমণ করতে, কারণ জানেন যে তিনি মোটামুটি ইকোনমিক্যাল হলেও রান কিন্তু লিক করেছেন, অর্থাৎ তার উপরে চড়াও হওয়া যায়। এই যে আমি কেন এক্সাম্পলগুলো দিচ্ছি, এই এক্সাম্পলগুলো দেওয়ার একটাই কারণ, গত 2 দিনে পরপর ভারত এবং পাকিস্তানের সাথে ম্যাচগুলো দেখে আমার অ্যাটলিস্ট পার্টিকুলারলি মনে হয়েছে, আমি অনেক দেখছিলাম সেই কন্টেন্ট অন্যান্যদের, সেখানেও বলা হচ্ছিল যে পরিকল্পনাহীন ব্যাটিং, যাচ্ছে তাই ব্যাটিং, যেমন খুশি তেমন করো ব্যাটিং, এরকম একটা অবস্থা। আমারও পার্টিকুলারলি গতকালকের ম্যাচটাতে, আমি গতকালকে বাংলাদেশ বেতারের ধারাভাষ্য কক্ষেও ছিলাম, সেখান থেকে ধারা বিবরণী দিচ্ছিলাম, এবং প্রত্যেকটা সময় বিশ্বাস করেন মনে হচ্ছিল যে আমি কেন এই জায়গাটাতে বসে এই খেলার ধারা বিবরণীটা দিচ্ছি, যেখানে প্রতিপক্ষকে 135 রানে বেঁধে ফেলার পরেও আপনি সেই ম্যাচটা বের করে আনতে পারলেন না, এবং 11 রানে আলটিমেটলি একটা সেমিফাইনাল, কার্যত একটা সেমিফাইনাল হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়ে নিলেন, এবং শেষ পর্যন্ত ভারত পাকিস্তান সেই ফাইনালটা এনশোর করলেন। পাকিস্তান 135 রান করছে সেটা ইম্পর্টেন্ট না, আমরা সবসময় ব্যাটারদেরকেই দোষ দিচ্ছি ম্যাক্সিমাম টাইমে যে এই 136 রানও মানে তারা করতে পারলো না। বাট ম্যাচটা আমি বলবো আরেকটা জায়গায় আমরা আরো 2 জায়গায় 2ভাবে হেরে গিয়েছিলাম। সেটা কিভাবে? আমি যদি এর আগের ম্যাচটাতে আসি, ভারতের বিপক্ষের ম্যাচটাতে, সেই ম্যাচটাতে আমরা বারবার বলছিলাম যে ভারতের বিপক্ষে ইটস ফাইন, আমরা একটা ভালো ফাইট দেব, কিন্তু আমাদের পাখির চোখ করতে হবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাতে। এই জায়গাটাতেই আমরা ভাই পাকিস্তানের সাথে ম্যাচটাতে হেরে গিয়েছিলাম, যেখানে আমাদের সমস্ত মনোযোগ শুধুমাত্র পাকিস্তান ম্যাচেই ছিল। আমরা যদি ভারতের বিপক্ষে ম্যাচে জয়ের জন্য নামতাম, প্রবলেম ছিল না তো, আমরা সেখান থেকে 4টা পয়েন্ট অবশ্যই বের করে আনতে পারতাম। পাকিস্তানের সাথে দেখেন জয়ের মানে পরাজয়ের ব্যবধানটা কিন্তু আমাদের খুবই কম, মাত্র 11 রানের, এবং সেটাও শেষ ওভারে গিয়ে আমরা অল আউট অ্যাটলিস্ট না হয়ে সেখানে আমরা হেরে গিয়েছি। ইটস ফাইন। সো আমাদের কিন্তু নেট রান রেটের হিসেবেও আমি বলবো যে এই পরাজয়টা খুব একটা বড় হয়ে যেত না। যদি আমরা ভারতের বিপক্ষে ম্যাচটা বের করে আনতে পারতাম, তখন কিন্তু আজকের ভারত শ্রীলঙ্কা ম্যাচটা কার্যত বলা যায় একটা মানে ডু অর ডাই ম্যাচ হলেও হতে পারতো সেখানে। সো ওই যে আমাদের ভারতের বিপক্ষে মানসিকতাটা ছিল যে ভাই ভারতের মতো একটা দল, ও মাই গড, তাদের বিপক্ষে জেতা অনেক কষ্টসাধ্য একটা কাজ, আমরা পাকিস্তানের বিপক্ষের ম্যাচটাকে পাখির চোখ করি, ওইখানে তো আমরা মাইন্ড গেমে পিছিয়ে গিয়েছি ভাই। কারণ 169 রান যখন আপনি তাড়া করতে যাবেন, এবং আপনার দলের সাইফ হাসান আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে এরকম উইকেটে টিকে থাকলে রান বের করা ইজি, শ্রীলঙ্কার বিপক্ষে আপনি ব্যাটিং করেছেন, ভারতের বিপক্ষে কেন পারবেন না, সেটাই কিন্তু আমাদেরকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এবং কোয়ালিটিফুল বোলিং এর বিপক্ষে আমরা যে বরাবরই দুর্বল, সেই জিনিসটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা হংকংয়ের বিপক্ষে ম্যাচে জয়লাভ করেছি, আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করেছি, দ্যাটস আ ডিফারেন্ট কেস, ডেফিনেটলি অবশ্যই ভালো খেলেছি আমরা। শ্রীলঙ্কার বিপক্ষেও যে আমরা ম্যাচটা জিতেছি, ওইখানেও কিন্তু আমি বলবো সেই কোয়ালিটি বোলারদের অভাব, একমাত্র হাসারাঙ্গা কিংবা তুষারা বাদে শ্রীলঙ্কার বাকি বোলিং ইউনিট কিন্তু একদমই ফেইলিউর ছিল তাদের প্রত্যেকটা বোলার। যখনই আমরা কুলদীপ যাদব, বারুণ চক্রবর্তী, যদিও বারুণ চক্রবর্তীকে আমরা পিক করেছি, আমরা বলতে সেখানে সাইফ হাসানই পিক করেছেন দুর্দান্ত ভাবে, বাট ওই যে এই যে কোয়ালিটিফুল বোলার বুমরা বলি, হার্দিক পান্ডিয়াও গিভেন ডেতে খুব ভালো বোলার হয়ে যায় আমাদের বিপক্ষে। সো মানে কষ্টের জায়গাটা এইটাই ভাই। সো সেখানে কুলদীপ যাদব, বারুণ চক্রবর্তী, অক্ষর পটেল, এদের বিপক্ষে আমরা খেলতে যখন পারলাম না, এবং মানে পাকিস্তানের বোলিং লাইন আপটা আমি যদি দেখি, সেখানে হারিস রুফ এক জায়গা থেকে মানে খালি পেস ডেলিভারি করে যাচ্ছে, সেখানে খুব একটা ভ্যারিয়েশন নেই, যদিও কালকে তিনি শেষ দিকে ভ্যারিয়েশন দেখিয়েছিলেন। শাহিন আফ্রিদি বিশ্বমানের বোলার, বাট এছাড়া আপনি আবরারকে পিক করেন, নওয়াজকে পিক করেন, সব জায়গায় আপনি দেখবেন যে পাকিস্তানের বোলিং লাইন আপটাও কিন্তু খুব যে ভালো ভারতের মানে কাছ থেকে, সেটাও আমরা বলতে পারছি না। সো ওই যে একটা মাইন্ড গেম, আমরা হয়তো ভারতের বোলারদেরকে খেলতে পারবো না, বা ব্যাটাররা অনেক বেশি রান করে ফেলবো, সেখানে আমরা পিছিয়ে গেছি ডেফিনেটলি। দ্বিতীয়ত আমরা পিছিয়ে গিয়েছি আগামীকাল ব্যাটিং বোলিং 2 ইউনিটের জন্যই।
আপনি আমাকে গালমন্দ করতে পারেন যে ব্যাটিং বোলিং 2 ইউনিটের জন্যই কেন ভাই, বোলাররা তো ভালো বোলিং করেছে। ইয়েস, ভালো বোলিং করেছে, বাট প্রথম 10 ওভার পর্যন্ত যখন আপনার প্রতিপক্ষ 4-4টা উইকেট হারিয়ে ফেলবে মাত্র 46 রানস বোর্ডে 10 ওভার শেষে, মাইন্ড মি, সো সেখান থেকে আপনার প্রতিপক্ষ কিভাবে 10 ওভারে, বাকি 10 ওভারে সেই 4টা উইকেট হারিয়ে, আরো 4টা উইকেট হারিয়ে 89 রান করে ফেলে, এটা আমার অ্যাটলিস্ট বোধগম্য নয়। যেখানে আপনার বোলিং ইউনিটে মোস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিব, রিশাদ এরকম ফ্রন্টলাইন বোলাররা আছেন, এবং পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি তাকে নামানো হয়েছে এবং তিনিও কিন্তু কুইক ফায়ার 19 রান করে ফেলেছেন। সেখানে আপনি তার ক্যাচ মিস করেছেন, তাকে সুযোগটা দিয়েছেন, তার ইনিংসটা ভাগ্য ভালো বড় হয়নি, বাট ওই যে কালেকটিভ একটা অ্যাপ্রোচ পাকিস্তান দেখিয়েছে ব্যাটিং ইউনিটে, শাহিন শাহ আফ্রিদির পরে নওয়াজ বলি কিংবা মোহাম্মদ নওয়াজ, সেখানে ইভেন ফাহিম আশরাফ স্কোর্ড 9 বল 13 ইফ আই এম নট রং, যদি ভুলে না থাকি। সেখান থেকে আপনার প্রতিপক্ষ কিভাবে 135 করে ফেলে ভাই, যেখানে আমি জানি আমার ব্যাটারদের ওইটুকু সামর্থ্য, অর্থাৎ ভারতের বিপক্ষে 169 চেস করতে গিয়ে 127-এ হয়তো গুটিয়ে গিয়েছিলাম, ইয়াস সেখানে, সো 124-27 এরকম রেঞ্জে গুটিয়ে গিয়েছিলাম, এবং পাকিস্তানের সাথে এই পাকিস্তানকে আমরা 120+ রান করতে অ্যালাউ করে ফেলছি। এই জায়গাটাতে আমি বলবো সবাই ব্যাটারদেরকে দোষ দিচ্ছেন, ইয়াস, কোনো পার্টিকুলার ব্যাটারকে ধরে ধরে দোষারোপ করার কিছু নাই, কামন। সো আপনাকে এখানে ওই কালেকটিভ অ্যাপ্রোচের কথাই বলতে হবে, যেখানে ক্রিকেটটা কিন্তু সেই কালেকটিভ অ্যাপ্রোচই। আমি যখন যেই ম্যাচের কথা বললাম, উদাহরণ দিচ্ছিলাম, আমার অপর প্রান্তের ব্যাটার যদি টিকে না থাকতেন, আমি কিন্তু সেই মানে রেসপন্সিবিলিটিটা নিয়ে ব্যাটিং করতে পারতাম না। ঠিক সেভাবেই দেখুন, সাইফ একধার দিয়ে কয়দিন ব্যাটিং করে যাবেন, আপনার বাকি ব্যাটাররা কোথায় সেখানে? সো সেই প্রশ্নটা রয়ে যায়। ঠিক একইভাবে বোলিং এর ক্ষেত্রেও আপনি জানেন যে মুস্তাফিজকে চেক দিয়ে খেলবেন ব্যাটাররা, মুস্তাফিজকে দেখে শুনে খেলবেন ব্যাটাররা, সো বাকি বোলারদের কিন্তু সেই দায়িত্বটা বর্তায় যে আরো ভালো জায়গায় বোলিংটা করা। আমি ডেফিনেটলি, আমরা সবসময় রিং অফ ফায়ারের সেই এক্সাম্পলটা দেই এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যে ক্যাচ মিস অনেক হয় এরকম অনেক শুনছি, বাট ভাই সেইখান থেকে উত্তরণের উপায় খুঁজে বের করতে হবে আপনাকে। ভারতের দিকে তাকান, অভিষেক শর্মা কয়েকটা ম্যাচ মিস করার, মানে ক্যাচ মিস করার পরে তিনি কিন্তু বেশ ভালো মতো স্কাইয়ার ক্যাচগুলো নেওয়ার টেকনিক বের করে ফেলেছেন। ডেফিনেটলি সঞ্জু স্যামসন বলেন বা বাকি সবাই বলেন, সেই টেকনিক বের করেছে। ইভেন পাকিস্তানি ফিল্ডাররাও কিন্তু সেই টেকনিকটা অনেকটাই বের করে ফেলেছেন। সো এই ট্যাকটিক্সগুলো কিন্তু আপনাকে বের করতে হবে। ইভেন কোচিং স্টাফের কথা যদি বলি, আমি আমি সবাইকে দেখছিলাম কোচিং স্টাফের, যে তারা ড্রেসিং রুমে বসে আছেন, ডাগ আউটে বসে আছেন। আপনি যদি মাইক হ্যাসনের কথা চিন্তা করেন, গতকালকে যেই স্লোয়ার ডেলিভারিটাতে শাহিন শাহ আফ্রিদি শামীম পাটোয়ারিকে আউট করলেন, তার ঠিক আগের ডেলিভারিটাতে মাইক হেসন এসে সীমানা দড়ির ঠিক এক প্রান্তে দাঁড়িয়ে থাকা সালমান আলী আঘাকে হাত দিয়ে কিছু একটা বোঝাচ্ছিলেন, এরকম করে বোঝাচ্ছিলেন। আমরা ভেবেছিলাম যে আবরারকে বোলিং করানোর কথা বলছেন, কিন্তু না, তিনি বেসিক্যালি সালমান আলী আঘাকে দিয়ে শাহিন শাহ আফ্রিদিকে মেসেজটা পাঠিয়েছিলেন যে শামীম পাটোয়ারি একটু পেসি ডেলিভারি, জাস্ট ব্যাটে বলে কানেক্ট করেন, তাকে স্লোয়ার ডেলিভারি দেন অফ স্টাম্পের একটু বাইরে। সেই করিডোরেই শাহিন শাহ আফ্রিদি ব্যাক অফ হ্যান্ড একটা স্লোয়ার দিয়েছেন, এবং সেই স্লোয়ারেই শামীম পাটোয়ারি তালুবন্দী হয়েছেন সেই ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে, শর্টার পজিশনে। সো সো এই যে একটা কালেকটিভ অ্যাপ্রোচ, এই কালেকটিভ অ্যাপ্রোচকে আমরা ক্রিকেটে, বাংলাদেশের ক্রিকেটে দেখেছি রিসেন্ট টাইমে। কোচকে খুব প্রত্যুৎপন্ন মতি হয়ে সেই ডাগ আউটের আশেপাশে আপনার ক্যাপ্টেনকে মেসেজটা পার করতে দেখেছি। ভাই আমাদের লিটনকেই ক্যাপ্টেন্সি করতে হবে, আমাদের লিটনই ক্যাপ্টেন, কিপার তাকেই ক্যাপ্টেন্সি করতে, মানে কিপিং করতে হবে। কেন আপনি সেই সীমানা দড়ির পাশে সালমান আলী আঘার রোলটা প্লে করেন? আপনার ডাগ আউটে ওই রকম একজন কোচ রাখেন, যিনি কিনা খুব কর্মচঞ্চল হবে, এসে এসে আপনাকে বোঝাবে যে এখন কোনটা করা উচিত, একটু এটা ট্রাই করো, বিকজ দে হ্যাভ দ্য অ্যানালিসিস, মানে ব্যাক টু দ্য ল্যাপটপস, ব্যাক টু আপ দেয়ার মাইন্ড। অনেক সময় প্লেয়ার হিসেবে আপনার কাছে সেই ট্যাকটিক্সটা হয়তো মাথায় আসে না ওই মোমেন্টে। সো অ্যাজ আ কালেকটিভ টিম, আমি বলবো টিম এফোর্ট, আমরা সেই পিছিয়েই আছি, পিছিয়েই থেকে যাচ্ছি বারবার। এবং আমি মনে করি যে বাংলাদেশের ক্রিকেটে প্রতিভা অনেক আছে, কিন্তু ওই যে মাইন্ড গেম, মাইন্ড মাই ওয়ার্ড, মাইন্ড গেম, এই যে বিশ্বাস, এই দুটা জায়গাতে বাংলাদেশ আজীবন সেই ঘাটতিটা রেখেছে এবং এখনো সেই ঘাটতিটা বয়ে বেড়াচ্ছে। আমি জানি না উত্তরণের পরটা কি, আপনারা যদি জানেন কমেন্ট বক্সে ডেফিনেটলি ওয়ার্ড দ্য পিচের জানিয়ে দিতে পারেন।